যে আজকে আপনাদের সাথে ক্লাস নেওয়ার পরে ভয়েস আরো ডাউন হয়ে যাবে, যতটুকু সুস্থ হয়েছে ততটুকু শেষ। আচ্ছা দেখেন, ইকোনমিক প্ল্যানিং অফ বাংলাদেশ। ইকোনমি কি এটা বুঝেন? অর্থনীতি। আচ্ছা, এটা সম্পর্কে একটু বাংলায় কেউ আমাকে ধারণা দেন তো, বাংলায় অথবা ইংলিশে যেভাবে পারেন। হ্যাঁ, ইকোনমিক প্ল্যানিংটা আসলে কি? মানে অর্থনৈতিক পরিকল্পনা তো এটার বাংলা একটা মিনিং, তাই না? কিন্তু এটা একটু ডিটেইলসে বলেন তো কি জানেন, ছোট করে একটু। বাজেট নির্ধারণ। বাজেট নির্ধারণ। আচ্ছা, ইকোনমিক প্ল্যানিং আসলে শুধু বাজেট নির্ধারণ না। হ্যাঁ, বাজেট নির্ধারণ এটা একটা কাজ। কোন কোন খাতে ব্যয় করবে? রাইট রাইট। আপনি হচ্ছে অর্থ বছরে কোন কোন আপনার একটা নির্দিষ্ট অর্থ বছর থাকবে এবং সেই অর্থটা আপনি কোন কোন খাতে ব্যয় করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটা জিনিসের একটা সম্পূর্ণ প্ল্যানটাই কি ইকোনমিক প্ল্যানিং। দেখেন, ইকোনমিক প্ল্যানিং ইজ দ্য মেকানিজম whereby the available resources of the country are economically exploited to achieve some target. দেখেন, এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে এটা একটা মেকানিজম এবং ইকোনমির একটা বিশেষ দিক হচ্ছে আপনার রিসোর্স গুলো কিন্তু খুব শর্ট থাকে, তাই না? এখন এই শর্ট রিসোর্সকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন সর্বোচ্চভাবে সেটা নির্ধারণ করা। আপনারা মাইক্রো ইকোনমিক এই সেমিস্টারে পড়ছেন না? আচ্ছা, মাইক্রো ইকোনমিক্স এর মূল সংজ্ঞা কি বলেন তো? মূল বিষয়টা কি? মূল বিষয়টাই হচ্ছে আপনার যে স্বল্প রিসোর্স থাকে সেই রিসোর্সটাকে আপনি কত সুন্দরভাবে, কত ভালোভাবে ইউটিলাইজ করে একটা ম্যাক্সিমাম আউটপুট পেতে পারেন, এটাই হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আচ্ছা, এখানেও সেম জিনিসটাই বলেছে যে এটা একটা মেকানিজম এবং এখানে দেখা হয় একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। ধরেন আপনি 1 বছর, সো এই স্পেসিফিক পিরিয়ড অফ টাইমের মধ্যে আপনি আপনার রিসোর্সগুলোকে ব্যবহার করে কতটা বেনিফিট জনগণের জন্য নিয়ে আসতে পারছেন, ঠিক আছে? এবং রিসোর্সগুলোকে আপনি ইউটিলাইজ করে কত কম সময়ের মধ্যে কত সর্বোচ্চ বেনিফিট আপনি দিতে পারছেন, এটাই ইকোনমিক প্ল্যানিং। এখন এই ইকোনমিক প্ল্যানিং এর মধ্যে অনেকগুলো জিনিস থাকতে পারে, যেমন হচ্ছে ইন্ডাস্ট্রি, পাবলিক হেলথ, ডোমেস্টিক এন্ড ফরেন ট্রেড, ভলিউম অফ ডিফারেন্ট রিসোর্সেস, ন্যাচারাল এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন এটসেট্রা। মানে একটা কান্ট্রিকে আপনি কিভাবে চালাবেন, কিভাবে তার ডেভেলপমেন্ট করবেন, কোন কোন খাতে ব্যয় করবেন, কোন কোন খাতে ব্যয় করা উচিত না, প্রত্যেকটা জিনিস নির্ধারণ করাই কি ইকোনমিক প্ল্যানিং। আচ্ছা, এবার দেখেন নেসেসিটিস অফ ইকোনমিক প্ল্যানিং ইন বাংলাদেশ। আচ্ছা, ইকোনমিক প্ল্যানিং কেন গুরুত্বপূর্ণ? একটা কান্ট্রির জন্য ইকোনমিক প্ল্যানিং কেন গুরুত্বপূর্ণ? তার আগে বলেন তো প্ল্যানিং কেন গুরুত্বপূর্ণ? যে কোনো কাজকে একটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য এবং সেটাকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য কি আমাদের প্ল্যানিং দরকার। আপনারা শুনেছেন না যে যদি আপনারা কোনো একটা জিনিসের আগে প্ল্যানিং করে ফেলতে পারেন সেটা কিন্তু 80% কাজ ডান। মানে আমরা ব্লুপ্রিন্ট যখন দিয়ে দিতে পারি তখন কিন্তু বাকি কাজটা খুব ক্লিয়ার হয়ে যায়। আপনারা যখন এখানে সবাই জানবেন যে আপনাদের এক্সামে ব্লুপ্রিন্ট বা নীল নকশা, এই পরিভাষাটা কি নেগেটিভ অর্থে ইউজ করা হয় নাকি নেগেটিভ পজিটিভ? নো নো, এটা আপনি পজিটিভ অর্থে ব্যবহার করতে পারেন। আপনি যদি এটাকে নেগেটিভলি ব্যবহার করতে চান সেটা আপনার ব্যাপার, বাট ব্লুপ্রিন্ট তো একটা নীল নকশা। আপনি একটা বিল্ডিং করবেন সেটার জন্য একটা ব্লুপ্রিন্ট করা দরকার না? অবভিয়াসলি দরকার। এই শব্দটা হচ্ছে যতবার শুনেছি নেগেটিভলি শুনেছি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, আপনারা এখানে সবাই যদি জানেন যে আপনাদের পরীক্ষায় এ প্লাস পাওয়া কতটা সহজ বা কি কি করলে আপনারা এ প্লাস পেতে পারবেন, আপনাদের খাতার মধ্যে কোন কোন জিনিসগুলো স্পেসিফিক থাকলে আপনাদের রেজাল্ট ভালো হবে, তাহলে কি আপনাদের জন্য এ প্লাস পাওয়া সহজ হয়ে যাবে না? বাট আমি যদি আপনাদের রেজাল্টের পরে বলি যে এই জিনিসগুলো করা দরকার ছিল, তাহলে আপনারা এ প্লাস পাবেন, কি আপনার কোনো মুখ্য সলিউশন হলো? নো। সো আগে থেকে যদি আপনাদেরকে প্ল্যানিংটা দেওয়া যায় তাহলে সবকিছু কি ট্রান্সপারেন্ট থাকে, কাজ করতে সুবিধা হয়। আচ্ছা, দেখেন তাহলে এর গুরুত্ব কি? প্রথমে আছে ইকোনমিক ডেভেলপমেন্ট। আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট যদি করতে চান অবভিয়াসলি আপনাকে ইকোনমিক প্ল্যানিং করতে হবে, কারণ আপনি ডেভেলপমেন্টের কাজ যদি প্ল্যানিং ছাড়া আগান তাহলে কি হবে জানেন? এরকম দেখবেন যে একটা রাস্তার কাজ ধরছেন, 2 দিন পরে দেখলেন যে না এই জায়গাটা ঠিক ছিল না, অন্য জায়গা থেকে রাস্তাটা নিতে হবে, তখন এখানটা কিন্তু এরকম কাটা অবস্থায় থেকে যাবে, ঠিক আছে? ধরেন যে কোনো একটা প্ল্যানিং, এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক বেশি ফেস করি যে একটা কাজ করার আগে আমরা প্ল্যানিংটা ঠিকভাবে করি না। ধরেন একটা ব্রিজ করবেন, একটা নদীর উপর দিয়ে একটা ব্রিজ করবেন, এখন আপনি এটা প্ল্যানিংটা আগে না করে ব্রিজটাকে এমন একটা সাইজে করে ফেললেন উচ্চতা খুবই কম, উচ্চতাটা খুবই কম, এরকম কিন্তু অনেক ব্রিজের ক্ষেত্রে হয়েছে,
নিচ থেকে তখন দেখবেন যে বড় লঞ্চগুলো যেতে পারবে না, বড় কার্গোগুলো যেতে পারবে না, বড় জাহাজ যেতে পারবে না, তখন থেকে কিন্তু ঘুরে যেতে পারবে। সো আমার ইকোনমিক ডেভেলপমেন্টের আগে কি দরকার? ইকোনমিক প্ল্যানিং। সেকেন্ড ওয়ান দেখেন প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। আমি আগেই বলেছি ইকোনমির মূল জিনিসটাই কি? রিসোর্স। মূল জিনিসটা কি? রিসোর্স। আমাদের রিসোর্স যেহেতু অনেক শর্ট, সো এই শর্ট রিসোর্সকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি সেটা করার জন্য আমাদের সর্বপ্রথম কি দরকার? ইকোনমিক প্ল্যানিং। থার্ড ওয়ান দেখেন প্রমোটস ন্যাশনাল ইনকাম। আচ্ছা, আপনারা কি জানেন যে কোনো দেশ যখন ইকোনমিক দিক থেকে খুব আগানো থাকবে বা ইকোনমিক ডেভেলপমেন্ট অনেক বেশি হবে তখন কিন্তু মাথাপিছু আয় বাড়ে। কিভাবে বাড়ে বলুন তো? কিভাবে বাড়ে? আচ্ছা, দেখেন একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তখন চেঞ্জ হয়ে যায়। সো যখন আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাবে যে আপনার ধরেন ট্রান্সপোর্টেশন অনেক ভালো হয়ে গিয়েছে, তখন কিন্তু সেখানে ইন্ডাস্ট্রির সংখ্যা বাড়বে। এগুলো আপনারা পরবর্তীতে কানেক্ট করতে পারবেন। একটা এলাকার যখন রাস্তাঘাট উন্নয়ন হবে সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি বাড়বে, এরাই কিন্তু ওখানে ইন্ডাস্ট্রি হবে না। আচ্ছা, ইন্ডাস্ট্রি যখন বাড়বে তখন কি হলো? এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। তখন কি হবে? এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলেই দেখবেন মাথা পিছু আয় বাড়তে থাকে। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট বা ইকোনমিক প্ল্যানিং কেন দরকার? আপনার মাথা পিছু আয় বাড়ানোর জন্য দরকার, আনএমপ্লয়মেন্ট রোধ করার জন্য দরকার। ঠিক আছে? আচ্ছা দেখেন ইমপ্রুভস স্ট্যান্ডার্ড অফ লিভিং। যখন আপনার ইনকাম বাড়বে তখন কি আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে না? ধরেন এখন আপনি 20,000 টাকা স্যালারি পান, এখন আপনি যেখানে থাকবেন, আপনি যে খাবার দাবার খাবেন, যে পোশাক পরিচ্ছদ পরবেন, আপনি যখন 50,000 টাকা স্যালারি পাবেন আপনি কি সেম ভাবে চলবেন? নো। তখন আপনি যতই চান যে না আমি অনেক টাকা সেভ করব, কিন্তু তখন আপনার মানে লিভিং অফ স্ট্যান্ডার্ড চেঞ্জ হবে, আপনার মানুষজন চেঞ্জ হবে, আপনার সিচুয়েশন চেঞ্জ হবে, আপনার হাত তখন বড় হবে। ঠিক আছে? এটা স্বাভাবিক, মানুষের যখন ইনকাম বাড়ে তখন তার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ে। দেখেন অন্য কান্ট্রির দিকে একটু তাকিয়ে দেখেন, তাদের কিন্তু লোয়ার লেভেল যে ইনকাম সেটাই কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি। আপনি হচ্ছে আমেরিকা বা যে কোনো মানে অঞ্চলের দিকে তাকান, তাদের একটা লোয়ার লেভেল ইনকাম সেট করা আছে। ঠিক আছে? আপনি তার নিচে তাকে স্যালারি দিতে পারবেন না। হ্যাঁ দেখেন, আপনি সেই মিনিমাম স্যালারির নিচে আপনি তাকে স্যালারি দিতে পারবেন না। একটু সামনে তাকান তো, মিনিমাম স্যালারির নিচে যখন আপনি স্যালারি দিতে পারবেন না তখন কি হবে? তখন আপনি ওই যে হাই লেভেল বলেন লোয়ার লেভেল বলেন, তাদের লোয়ার লেভেল স্যালারি কিন্তু সেম থাকবে। সো আপনি চাইলেও আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং তার নিচে নামবে না। এটা অন্য দেশে প্র্যাকটিস করা হয়, আমাদের দেশে হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আপনার ইনকামের সাথে সাথে কি হবে? আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে। আচ্ছা এবার দেখেন রিডিউস ইনইকুয়ালিটি অফ ইনকাম। আচ্ছা, ইনকাম লেভেল যখন বাড়ছে তখন কি আপনার এই যে অসমতা সেটা কমে যাচ্ছে না? স্বাভাবিকভাবে তখন কি এই কারো দেখবেন যে স্যালারি 3 লাখ টাকা, কারো স্যালারি হচ্ছে 30,000 টাকা, ব্যাপারটা কেমন হয়ে গেল না? তো এটা যখন আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট অনেক বেশি হবে তখন এই ইমব্যালেন্সটা কমে যাবে। আচ্ছা এবার দেখেন রেজেস ফুড প্রোডাকশন। ইকোনমিক প্ল্যানিং মানে আপনার ফুড প্রোডাকশন বাড়বে, স্বাভাবিক। আপনার ট্রান্সপোর্টেশন বাড়বে, আপনার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, তাহলে আপনার ফুড প্রোডাকশন কেন ভালো হবে না? অবশ্যই টেকনোলজিও তখন ভালো হবে। আপনার ইকোনমি যত বেশি ডেভেলপ হবে আপনার পুরো কান্ট্রি তো ডেভেলপ হচ্ছে, সো ফুড প্রোডাকশন আমাদের বেড়ে যাচ্ছে। এবার দেখেন এস্টাবলিশমেন্ট অফ নিউ ইন্ডাস্ট্রিজ ফর ইনক্রিজিং প্রোডাকশন। দেখেন পদ্মা সেতু হওয়ার আগে দক্ষিণাঞ্চলে কিন্তু কোনো ধরনের কোনো ইন্ডাস্ট্রি ছিল না, এখনো নাই, হবে সামনে। পদ্মা সেতু একটা বড় রিজন ছিল। কেন ছিল? ওই ফেরি দিয়ে মানুষ চলাচলই খুব টাফ ছিল। আমার এখনো মনে আছে পদ্মা সেতু হওয়ার আগে আমি বাড়িতে যাওয়ার সময় লাস্ট আমি সবচেয়ে মানে বেশি ঘন্টা যদি হিসাব করি 15 ঘন্টা লেগেছিল একবার। 15 ঘন্টা গাড়ির ভিতরে। আমি 2 ঘন্টায় বরিশাল গেছিলাম। এখন তো 2 ঘন্টায় যাওয়া যায়। এখন 2 ঘন্টায় অবশ্য যাওয়া যায় না, যদি আপনি বাইক ইউজ করেন পারবেন, বাট আপনি যদি নরমাল মানে পরিবহনে যেতে যান, কোচে যেতে চান, এরপরে তাতে আপনার 2.5 ঘন্টা লেগে যাবে, মিনিমাম 2.5 ঘন্টা লেগে যাবে পুরো বরিশাল যেতে। ঠিক আছে? সো কোথায় 15 ঘন্টা আর কোথায় দেখেন 2.5 ঘন্টা। এবং ওই ফেরি দিয়ে যে যাতায়াতের যে ব্যবস্থাটা কি ছিল জানেন আপনার? মানে আগের কথাগুলো আমার এখনো চোখে ভাসে, কারণ বেশি দিনের তো ব্যাপার না। দেখতাম যে রাস্তার 2 পারে মানে আপনার পাটুরিয়া, মাওয়া পাটুরিয়া যাই বলেন না কেন, 2 পারেই মাইলের পর মাইল শুধু থাকতো ট্রাক, এবং ওগুলো কিন্তু মাল ভর্তি ট্রাক ছিল। কোনোটার মধ্যে দেখবেন যে পচনশীল জিনিস ছিল,
কোনটার মধ্যে পচনশীল না, বাট ওই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ছিল, কিন্তু সেটা তাদের যে ট্রান্সফার, আর বরিশালের ওই দিক থেকে ঘুরিত শুধুমাত্র বরিশাল থেকে জিনিসপত্র আসতো না, একদম আপনার ঝিনাইদহ, তারপরে মাগুরা, খুলনা, কুষ্টিয়া, ওদিকে পণ্যগুলো কিন্তু এই একই পথে আসে, এবং ভারত থেকে যে পণ্যগুলো এখন আসে এখন কিন্তু এদিক থেকে আসে। তো এইগুলো দেখতাম, এটার নাকি এমনও ছিল 15 দিন, 1 মাস, 1.5 মাস এরকম সিরিয়াল দেওয়া থাকতো, কারণ ট্রাক তো আর সবগুলো একসাথে নিতে পারতো না, আপনার পরিবহনের সাথে কিছু কিছু করে ট্রাক নিত, তো ওভাবে করে তাদের সিরিয়াল থাকতো। এরা এক একজন ট্রাক রেখে ধরেন এই ওখানে হোটেল টোটেল নিয়ে থেকে যেত, তারপরে ওই তাদের সিরিয়াল যখন আসতো তখন তারা এই ঘাটে আসতো। তো এখন আপনি চিন্তা করে দেখেন, এখন কিন্তু সেটা নাই, এখন তারা ডিরেক্টলি পণ্য আনাও করতেছে। এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট, এই যে আপনার এই যে পদ্মা সেতুটা একটা ইকোনমিক ডেভেলপমেন্টের অংশ, এখন কিন্তু সেখানে কি হয়েছে, নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে, অলরেডি ভাবা শুরু হয়ে গিয়েছে কি কি হবে, অনেকগুলো প্রকল্প অলরেডি ওখানে অনুমোদন দেওয়া হয়েছে। সো সবসময় মনে রাখবেন যে ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়া মানে আপনার পুরো দেশের অর্থনীতি চেঞ্জ হয়ে যাবে, অর্থনীতি চেঞ্জ হয়ে যাওয়া মানে আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনার ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো হবে। দেখেন এখানে একটা কথা আছে যে রিডাকশন অফ আনএমপ্লয়মেন্ট, এটা আপনারা আগেই বুঝেছেন, ইন্ডাস্ট্রি তৈরি হওয়া মানে কি আপনার আনএমপ্লয়মেন্ট কমে যাওয়া। প্রিপারেশন অফ গ্রাউন্ড অফ মার্কেট ইকোনমি। আচ্ছা, হোয়াট ইজ মার্কেট ইকোনমি? বাজার অর্থনীতি। আমি বাংলা মিনিং জানতে চাই, আমি এটা কনসেপ্ট জানতে চেয়েছি। কে জানে মার্কেট ইকোনমি? ম্যাম, যে মানে যেই বিষয়গুলোর উপর নির্ধারণ করা হচ্ছে বাজারে কোন একটি বাজার অর্থনীতি নির্ধারণ হয় বা দাম নির্ধারণ হয়, সেটা কি মার্কেট ইকোনমি? আরেকজন বলেন, আপনি বলবেন কিছু, বলেন, বলে ফেলেন, বললে ধারণা ক্লিয়ার হয়। বলেন, হ্যাঁ আপনাকে বলছি, বলেন বলেন কি চিন্তা করলেন, আমরা একটু শুনি। না, আচ্ছা বুঝাই আপনাদের মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি হচ্ছে ফ্রি ইকোনমি। ফ্রি ইকোনমি দ্যাট মিন্স না, ট্যাক্স কেন দিবেন? ট্যাক্স আপনি ট্যাক্স না দিলে দেশ কিভাবে চলবে? এটা হচ্ছে দাম নির্ধারণ। দেখেন আমি বলি, মার্কেট ইকোনমি হচ্ছে ফ্রি ইকোনমি, এবং এটার মূল কনসেপ্টটা হচ্ছে আপনি কত টাকা ইনকাম করবেন, আপনি কত টাকা খরচ করবেন, কত টাকা সেভ করবেন, সেটা আপনার ব্যাপার। আপনি কয়টা ইন্ডাস্ট্রি করবেন, আপনি ইন্ডাস্ট্রিতে কত প্রোডাকশন করবেন, কত আপনি ডিস্ট্রিবিউট করবেন, সেটা আপনার ব্যাপার, সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করবে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক সিস্টেম, যেটা আপনার ইউএসএ তে বিদ্যমান। এটা কি আমরা পুঁজিবাজার সাথে হচ্ছে এখানে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এমন না যে আপনি এই পরিমাণ ইনকাম করার পরে ইনকাম করতে পারবেন না, বা আপনি হচ্ছে এত পর্যন্ত ফুড আপনি কিনতে পারবেন তারপর কিনতে পারবেন না, বা আপনি এত টাকা সেভ করতে পারবেন তারপর পারবেন না, এই ব্যাপারগুলো এরকম না। এখানে আপনি হচ্ছেন ফ্রি, আপনি মার্কেটে ফ্রি, আপনি কিভাবে ইনকাম করবেন, সেটা আপনি কিভাবে খরচ করবেন, কোন কোন খাতে খরচ করবেন এবং কত টাকা আপনি সেভ করবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনার ধরেন একটা ইন্ডাস্ট্রি আছে, এখন আপনি সেখানে কেমন প্রডিউস করবেন, কেমন সেটাকে ডিস্ট্রিবিউট করবেন, কোন দামে ডিস্ট্রিবিউট করবেন, প্রাইস কিভাবে নির্ধারণ করবেন, এটা সম্পূর্ণ কি আপ টু ইউ। আর এটার সাথে আপনাকে বুঝতে হবে কমান্ড ইকোনমি, এটার সাথে আপনাকে বুঝতে হবে কমান্ড ইকোনমি, তাহলে আপনি এটা একটা তুলনা করতে পারবেন। কমান্ড ইকোনমি কি? সেটা হচ্ছে এক প্রকার কালেক্টিভিজম, মানে এখানে আপনি কত টাকা ইনকাম করবেন, কত টাকা সেভ করবেন, কত ডিস্ট্রিবিউট করবেন, ফুড প্রোডাকশন কেমন হবে, সেই ফুডের ডিস্ট্রিবিউশন কে কতটুকু পাবে, সবকিছু নির্ধারণ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। কারণ ওইখানে কি হয় জানেন, কেউ হচ্ছে এরকম হয় না যে কেউ একদম না খেয়ে থাকতেছে, কেউ একদম পাহাড় সমান অর্জন করে ফেলছে, ব্যাপারটা এরকম হয় না। আপনি ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা মানে আপনার একটা লিমিট পর্যন্ত আপনার, তারপরের দায়িত্বটা হচ্ছে গভর্নমেন্টের। গভর্নমেন্ট নির্ধারণ করবে একটা বছরে কতটুকু প্রোডাকশন হবে, কতটুকু ডিস্ট্রিবিউট করতে হবে, কতটুকু সেভ হবে, কি করবে একটা ইন্ডাস্ট্রি, কতটুকু প্রোডাকশন করবে, সব জিনিস কি করবে গভর্নমেন্ট নির্ধারণ করবে। গভর্নমেন্টের একটা হস্তক্ষেপ থাকবে এখানে, এটাই কি কমান্ড ইকোনমি। এটা হচ্ছে কমান্ড ইকোনমি। আর মিক্সড ইকোনমি কি? মিক্সড ইকোনমি হচ্ছে এই দুইটার সংমিশ্রণে যেটা তৈরি হয়, মানে আপনার পাবলিক কোম্পানি বলেন, প্রাইভেট কোম্পানি বলেন, এখানে সকল কিছু থাকবে আমাদের দেশ। কোন ইকোনমি? মিক্সড ইকোনমি। এখানে দেখেন কিছু প্রতিষ্ঠান থাকে কি পাবলিক সেক্টর, কিছু প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টর। এখন এই যে প্রাইভেট সেক্টরে যা যা হচ্ছে, এটা কি গভর্নমেন্ট হস্তক্ষেপ করছে? নো, করছে না। কিন্তু পাবলিক সেক্টরে যা হচ্ছে, কত প্রোডাকশন হবে, কত ডিস্ট্রিবিউট হবে, কত টাকা কোথায় ব্যয় হবে, সব কে নির্ধারণ করছে? গভর্নমেন্ট। আবার দেখবেন একটা সময় যখন খাদ্যের প্রাইসেস তৈরি হয়ে যায় বা অনেকে হচ্ছে পাচ্ছে না, আবার দেখবেন যে কৃষক দাম পাচ্ছে না, তখন গভর্নমেন্ট কি করে?
তখন কৃষকের থেকে সে কিন্তু কিনে নেয়, কৃষকের থেকে সে ধান কিনে নেয়, কিনে নিয়ে সেটা আবার সাধারণ মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে। সো আমাদের দেশের ক্ষেত্রে যদি চিন্তা করেন, আমরা কোন ইকোনমিতে আছি? মিক্সড ইকোনমি। এটা আপনাদের কোশ্চেন থাকবে, এটা আমি সিতেও পড়িয়েছিলাম এবং এই পর্যায়ে এসেই পড়িয়েছি যখন কেউ মার্কেট ইকোনমি ধরতে পারে না। ঠিক আছে, এটা আপনারা মাইক্রো ইকোনমিক্সে না পড়লেও ম্যাক্রো ইকোনমিক্সে পড়বেন। ম্যাক্রোতে আপনাদের এই তিনটি ইকোনমি সম্পর্কে ধারণা দেওয়া হবে, কমান্ড ইকোনমি, মার্কেট ইকোনমি এন্ড মিক্সড ইকোনমি। এবং একটা জিনিস চিন্তা করবেন, সবসময় যারা মার্কেট ইকোনমি ফলো করে ওরা হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক, আর যারা কমান্ড ইকোনমি ফলো করে তারা হচ্ছে কালেকটিভিজমে বিশ্বাসী, আর যারা মিক্সড ইকোনমি ফলো করে তারা ডেমোক্রেসিতে বিশ্বাসী। ঠিক আছে, সো আমরা তো ডেমোক্রেসিতে বিশ্বাসী, এইজন্য আমরা কোনটা ফলো করি? মিক্সড ইকোনমি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা নিয়ে একটু পড়াশোনা করেন, এটা নিয়ে একটু নিজেরা একটু পড়াশোনা করেন যে এই তিনটে ইকোনমির কাজ কি। আরেকটা ইকোনমিতে হচ্ছে গিয়ে গ্লোবালি স্বীকৃত, সেটা হচ্ছে ইসলামিক ইকোনমি, যেটা হচ্ছে আপনার ওই নৈতিকতার উপর ভিত্তি করে হচ্ছে বন্টন করা হয়। আচ্ছা, ওটার উপরে আমি এখনো কোনো কি বলেন সার্বজনীন সংজ্ঞা আসলে এখন আমি পাইনি, এটা নিয়ে আমি একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, এটা আমি যতটুকু জানি ইদানিং এর মধ্যে হচ্ছে গ্লোবালি হচ্ছে এটা মানে এতদিন পর্যন্ত তিনটা ইকোনমি ছিল, এখন হচ্ছে ইসলামিক ইকোনমি হচ্ছে গ্লোবালি স্বীকৃত। না, একটা জিনিস দেখেন, ইসলামিক ইকোনমি যদি বলেন এটা কিন্তু একটা ধর্মীয় পার্সপেক্টিভ। সো ধর্মীয় পার্সপেক্টিভ আমরা চাইলেই কারো উপরে কিন্তু সেটা চাপিয়ে দিতে পারবো। ধর্মীয় পার্সপেক্টিভ বলতে এখানে মূল হচ্ছে যে এটা নেওয়া হচ্ছে মানে নেওয়া হচ্ছে এখান থেকে, সেটা হচ্ছে কি নৈতিকতার উপর বন্টন। যেমন হচ্ছে যদি আমরা সমতার ভিত্তিতে করতে যাই তাহলে দেখা যাচ্ছে কারো একটু বেশি প্রয়োজন, কারো একটু কম প্রয়োজন। ঠিক আছে, সবার প্রয়োজন মানে বা চাহিদা সেম না, আর ওখানে হচ্ছে কি চাহিদা অনুযায়ী বন্টন, মানে যার যতটুকু প্রয়োজন এবং নৈতিকতা সমতা সবকিছু মিক্স করে বা হচ্ছে ওটাকে কি বলে, হ্যাঁ নৈতিকতার বিষয়টা যদি বলি তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার ট্রাই করব, এটা সম্পর্কে এখনো আমার খুব একটা ধারণা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই তিনটা সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার? যদি বুঝতে না পারেন আবার আমাকে জিজ্ঞেস করুন, সমস্যা নেই। এটা আপনাদের এক্সামে থাকবে ছোট্ট একটা প্রশ্ন হিসেবে। ঠিক আছে, এটার জন্য আমি আপনাদের একটা চার্ট দিয়ে দিব, আপনাদের গ্রুপে চার্ট দিব। বুঝিনি প্রশ্নটা আবার কই? প্রশ্নটা এই যে আপনার তিনটা ইকোনমি, মিক্সড ইকোনমি, মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি, এই তিনটা ইকোনমি সম্পর্কে আমি একটা কোশ্চেন ছোট করে দিতে পারি, এই ধরেন 2 মার্কের। ঠিক আছে, এগুলো মার্ক করে রাখেন, এগুলো আমি শেষে আবার বলবো, বাট এগুলো খাতায় নোট ডাউন করেন। আচ্ছা, এবার দেখেন টাইপস অফ ইকোনমিক প্ল্যান। আমি এতক্ষণ আপনাদেরকে পড়িয়েছি কি টাইপস অফ ইকোনমি, ইকোনমিক সিস্টেম, আর এটা কি দেখেন টাইপস অফ ইকোনমিক প্ল্যান। দুইটা কিন্তু ভিন্ন জিনিস, আবারও বুঝেন। আমি আপনাদের যে তিনটা ভ্যারিয়েন্ট দেখালাম এই তিনটা কি ইকোনমিক সিস্টেম, বাট এটা কি টাইপস অফ ইকোনমিক প্ল্যান। আচ্ছা, প্রথমটা দেখেন শর্ট টার্ম প্ল্যান। বলেন তো আপনারা ব্যবসা উদ্যোগে পড়ে আসছেন, এটা ব্যবসা উদ্যোগ নাকি ব্যবসা ব্যবস্থাপনা ছিল? আপনাদের এই সাবজেক্টের নাম কি? ম্যাম ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগ। আচ্ছা, বলেন তো শর্ট টার্ম প্ল্যানটা আসলে কতটুকু সময়ের জন্য হয়? 1 বছর অথবা তার কম সময়ের মধ্যে। বুঝতে পেরেছেন? শর্ট টার্ম প্ল্যানটা আমরা কখন করি? 1 বছর বা তার কম সময়ের জন্য, সেটা হচ্ছে কি শর্ট টার্ম প্ল্যানিং। আর মিড টার্ম প্ল্যান কোনটা? যেটা 1 থেকে 5 বছরের মধ্যে করা হয়, মানে সেটার স্থায়িত্বকাল কতটুকু? 1 থেকে 5 বছরের মধ্যে। আচ্ছা, আপনারা যদি এই যে পদ্মা সেতুর কথা বলতেছিলাম, এটাই যদি বলেন এটা কোন প্ল্যান বলেন তো? কোনটার মধ্যে পড়ে? বলেন তো এটা কিসের মধ্যে পড়ে? লং টার্ম প্ল্যানিং। কারণ আমরা প্রথমে মনে করতে পারি যে এটা তো মিড টার্ম প্ল্যানিং, না, কারণ এটার আপনার পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত অনেকটা সময়। ঠিক আছে, সো এটা আমাদের মিড টার্মেও যায়, লং টার্মেও যায়, দুটোতেই যায়। আর আপনার লং টার্ম প্ল্যানিং কি? আপনি 5 বছরের ঊর্ধ্বে, সেটা 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 20 বছর হতে পারে, এটাকে বলা একটা ভিশন। আচ্ছা, এই যে ভিশন 2021, এটাকে আমরা একটা লং টার্ম পরিকল্পনা হিসেবে ধরতে পারি। আবার এই যে আপনার এসডিজি গোল, এটা কি বলেন তো? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। হ্যাঁ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটাকে আপনারা কোনটার মধ্যে ফেলতে পারবেন বলেন তো? এটা হচ্ছে লং টার্ম। আচ্ছা, এখানে দেখেন তিনটা আপনার एग्जांपल দেওয়া হয়েছে। প্রথমটা হচ্ছে জিডিপি। জিডিপি কত সময়ের জন্য ধরা হয়? 1 বছরের জন্য, একটা অর্থ বছরের জন্য ধরা হয়। সেটাকে আপনারা কি বলতে পারেন? শর্ট টার্ম প্ল্যানিং। এবারে যে আমি এখানে পদ্মা সেতুর উদাহরণটা দিয়েছি, কারণ আপনারা যদি ওই প্ল্যানিং থেকে চিন্তা না করে জাস্ট হচ্ছে তাদের বাস্তবায়নটা চিন্তা করেন, তাহলে সেটা 1 থেকে 5 বছরের মধ্যে, সেটাকে আপনারা মিড টার্ম ধরতে পারেন। আর লং টার্মের মধ্যে দেখেন দিয়েছি ভিশন 2021। এরকম আমরা অনেক ভিশন নিয়ে থাকি, তাই না? আমরা মধ্যম আয়ের দেশ হব,
আমরা হচ্ছে ডেভেলপ কান্ট্রি হব, বিভিন্ন রকমের আমাদের অনেক কিছু ইয়ে থাকে, ঠিক আছে? এখন পূরণ হওয়া না হওয়া পরের বিষয়, বাট আমরা তো হিসেব নিতেই পারি, তাই না? স্বপ্ন কোন সমান দেখতে হয়? আকাশ সমান দেখতে হয়। তাহলে আপনারা কি করতে পারবেন? আকাশের ধারে কাছে হলেও পৌঁছাতে পারবেন। বাট স্বপ্নই যদি কম দেখেন তাহলে কোথায় পৌঁছাবেন, তাই না? আপনারা যদি গোল্ডেন এ প্লাস বলতে যদিও কোনো শব্দ নাই, গোল্ডেন এ প্লাস বলতে আসলে কোনো শব্দ নেই। জিপিএ 5, তো আপনারা এখন ধরে রাখেন যে জিপিএ 5 পাবেন, জিপিএ 5 পাবেন, কিন্তু তখন কিন্তু আপনারা অন্তত 4.50 পাবেন। বাট আপনারা চিন্তাই করে রাখলেন 4.50 পাবেন, তাহলে কিভাবে সেখানে ভালো রেজাল্ট আশা করা যায় না। এই কারণে আমাদের ভিশন অনেক বড় দেখতে হবে, ঠিক আছে? এই যে আপনাদের লাইফের গোলগুলো, অনেকেই খুব ছোট ছোট গোল নিয়ে বসে থাকেন, কেন? বড় বড় গোল নেবেন লাইফে, ঠিক আছে? বড় বড় গোল নেবেন লাইফে, এবং হচ্ছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তিনটা রাখবেন। এ প্ল্যান যদি না হয় তাহলে সুইসাইড করে মরে যাওয়া যাবে না, যে আমার এ প্ল্যান হলো না তার মানে আমার সবকিছু শেষ। নো, প্ল্যান বি তে আসে। প্ল্যান বি যদি না হয় প্ল্যান সি আসে। লাইফটা এত সুন্দর, এত কি বলে, একটা শর্ট সময়ের জন্য আমরা আসছি। এই শর্ট সময় কেন আমরা সর্বোচ্চ কিছু অর্জন করার চেষ্টা করব না? কেন ছোট ছোট কারণে আমরা হচ্ছে নিজেদের লাইফ ইয়ে করে দেখি? রেজাল্ট খারাপ হয়েছে, অনেকেই দেখি যে রেজাল্ট খারাপ হওয়ার জন্য তারা সুইসাইড করতেছে। কেন? লাইফটা কি এত ছোট? লাইফটা এত ছোট? শুনেন, আপনাদের একটা গল্প বলি। এইখান থেকে আমার হঠাৎ করে মনে পড়লো, আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আপনার ক্লাসে ফার্স্ট গার্ল থাকার কারণে সবার একটা ধারণা ছিল যে আমি এ প্লাস পাবো। সো আমার মধ্যে এই জিনিসটা ছিল আমি এ প্লাস পাবো। কিন্তু যখন আমাদের রেজাল্ট দেয় তখন আমার রেজাল্ট হয় কত জানেন? 4.61। দেখেন কোথায় এ প্লাস আর কোথায় হচ্ছে 4.61। সো সবার যখন আশাহত করে ফেললাম, স্কুল বলেন, বাবা মা বলেন, কোচিং সেন্টার বলেন, সবার খুব একটা মানে আশা ডাউন হয়ে গেল আমার উপর। এটা মনে করে খুব কান্নাকাটি করলাম এবং মন খারাপ হয়ে গেল। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে মানে কিছু একটা করে ফেলবো, এরকম ব্যাপার। তো একটা পর্যায়ে এসে আমার যে বাসার টিচার ছিল, আমি সবসময় বাসায় টিচার রেখে পড়তাম, আর কোচিং এ যেতাম জাস্ট হচ্ছে স্কুল থেকে যেতে হবে এই জন্য, মানে এরকম ছিল যে যেতে হবে, এরকম থাকি স্কুলে, দেখবেন কোনো কাজ নাই, এবার কোচিং এ যেতে হবে। তো বাসার টিচার তখন আমাকে বোঝালো যে এটাই লাইফের শেষ নয়, সামনে ঘুরে দাঁড়ানোর অনেক টাইম আছে। কিন্তু আমার বাবা মা অনেক সাপোর্টিভ ছিল, তারা আমাকে কখনোই আমার সাপোর্টের বাইরে যেতে দেয়নি। ইন্টার পরীক্ষা দিলাম, ইন্টার পরীক্ষা তো সেম, আমি তো মডেলে ছিলাম, মতিঝিল মডেলে, তো ওখানেও ক্লাসে ফার্স্ট গার্ল ছিলাম। তো এতগুলো স্টুডেন্টের মধ্যে স্বাভাবিকভাবে যে ফার্স্ট গার্ল সেটা প্লাস পাবে এটাই ধরে নেওয়া হয়, এবং আমিও সেটা মনে করে পরীক্ষা টরীক্ষা দিয়ে চলে আসলাম। রেজাল্ট যখন দিল তখন আমার রেজাল্ট হলো 4.67। দেখেন কোথায় 4.61 ছিল, সেখান থেকে একটু আপ হয়ে 4.67। তো এই পর্যায়ে এসে আমার বন্ধু বান্ধব যারা ছিল বিভিন্ন কলেজে, স্কুল মানে অন্যান্য কলেজে যারা ছিল, তাদের মধ্যে থেকে আমি একটু মানে পিছন দিকে সরে গেলাম, নিজের থেকে একটু একটু করে নিজেকে সরিয়ে নিলাম। এবং এই কষ্টটা ছিল আমার লাইফে অনেক বড় একটা বলতে পারেন কি ঘুরে দাঁড়ানোর একটা জায়গা। মানুষ পড়ে গিয়ে যেমন উঠে দাঁড়ায় সেরকম একটা জায়গা ছিল। তো ওই সময়ে আমার স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেক টাইম লাগছে, এবং বলবো যে ওইখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য, আবার পড়াশোনার জগতে ফিরে আসার জন্য এবং ভর্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আমার বাসার যে টিচার তারা এবং হচ্ছে আমার বাবা মা, এরা আমার জন্য সবথেকে বেশি লাকি পার্সন ছিল। ঠিক আছে, তারা বলেছিল যে তোমার পরিশ্রম আমরা দেখেছি, অন্য কেউ দেখেনি, তো পাড়া প্রতিবেশী কি বলে সেটা দেখে কোনো লাভ নেই, তোমার ভালো করার জায়গার সামনে। দেখেন আমি দুইটা জায়গাতে যখন থেকে যাই তখন কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট না করাটা খুব স্বাভাবিক, কিন্তু আমাকে ফ্যামিলি থেকে সাপোর্ট করেছিল, বলেছে সামনে ঘুরে দাঁড়ানোর টাইম আছে। এবং যখন ভর্তি পরীক্ষা দেই, ভর্তি পরীক্ষার আগের 3 মাস আমার খেয়াল আছে খুব পড়াশোনা করছিলাম যে আমাকে চান্স পাইতে হবে। এতদিন হচ্ছে ডাউন গেছে গেছে, বাট সামনে আমার একটাই সুযোগ, এখানে ডু অর ডাই। এখানে পড়াশোনা করার পরে কয়েকটা ইউনিভার্সিটিতে চান্স এবং কয়েকটা ডিপার্টমেন্ট, আমি যেখানে পড়াশোনা করেছি সেখানে আমার 2টা ডিপার্টমেন্টে চান্স হয়েছে। পরে আমি ম্যানেজমেন্টে ভর্তি হই, তো তারপরে আজকে এখানে দাঁড়ানো। সো আমি যদি এসএসসি তে ডাউন হয়ে যেতাম, ভাবতাম যে না আমার লাইফে আর ঘুরে দাঁড়ানোর টাইম নেই, তাহলে আজকে আমি এখানে থাকতাম না। ঠিক আছে, সো
লাইফটা খুব ছোট, খুবই শর্ট, এর মধ্যে চেষ্টা করেন বড় বড় গোল রাখার, এবং এ প্ল্যান যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বি প্ল্যানে পাড়া দিবেন। বি প্ল্যান না হলে সি আছে, সি না হলে ডি আছে, এই যে স্যার বলতেছে ডি আছে, ঠিক আছে? সো আপনারা যতদূর যেতে চান যেতে পারবেন, কিন্তু আর যাই করেন নিজেকে ডাউনে নিয়ে যাবেন না, আস্তে 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 করে উপরে উঠাবেন, ঠিক আছে? এই যে যেমন ইকোনমিক প্ল্যানের সাথে সাথে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ে, আপনাদের সময়ের সাথে সাথে কি হবে? স্ট্যান্ডার্ড অফ এইম আস্তে আস্তে করে বাড়াতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই তিনটা বুঝতে পেরেছেন? এই তিনটা বুঝতে পেরেছেন? এইবার আমাকে বলেন তো, আপনারা এই যে লাইফে গোল নির্ধারণ করেন, এটা এই তিনটা কোনটার মধ্যে পড়ে? ম্যাম ছোটবেলায় আমার গোলগুলো লং টার্ম প্ল্যান। লং টার্ম প্ল্যান। আচ্ছা, আপনার ছোটবেলায় কি কি গোল ছিল? সায়েন্টিস্ট ম্যাম, এভিয়েশন ইঞ্জিনিয়ার। বাহ, ফোরে আচ্ছা, ফোরে ছিলাম। আমি একটু শুনি কি গোল ছিল আপনার, কিভাবে চেঞ্জ আসলো? সায়েন্টিস্ট। আচ্ছা, তারপর তারপরে ওই বুঝতে পারবে। আইডে উঠছি, দেন সায়েন্স না নিয়ে কমার্স নিয়ে গেছি। সায়েন্সের বই খুলে দেখা ভয় লাগে গেছে। আমি সায়েন্সের বই ফেরত দিয়ে দিয়েছিলাম আমি ক্লাস ছোটবেলায় খুব বাজে স্টুডেন্ট ছিলাম আমি 7 দিন রেখেছিলাম বই, তারপরে ফেরত দিয়ে কমার্সের বই নিয়ে এসেছিলাম। সো এটা হয়। আমি ছোটবেলায় বলতাম ডাক্তার হব, কেউ জিজ্ঞাসা করছিলেন, আমি ক্লাসে গেছি, বই দেখা বলছি স্যার আপনি আরো স্মার্ট। হ্যাঁ, আপনি আমার থেকে আরো অনেক বেশি স্মার্ট, কারণ আপনি বই দেখেই বলে দিয়েছেন আপনি নিবেন না। আমি 7 দিন সময় নিয়েছিলাম, ঠিক আছে? ডাক্তার হবো এই সবার থাকে। আস্তে আস্তে করে পরিবেশ পরিস্থিতির সাথে মানুষ বুঝতে বুঝতে চেঞ্জ হয়। আমি লাইফে চিন্তা করছি ডাক্তার হব, তারপর চিন্তা করছি ব্যাংকার হব, ব্যাংকারের পরে চিন্তা করছি আমি টিচার হব। তো এই তিনটা জিনিস কিন্তু একসাথে আসে, ঠিক আছে? তো আপনাদের লাইফে এখনো গোল চেঞ্জ হবে, মাত্র ফার্স্ট ইয়ার। আমার তো বলছি সব ইভেন কি 2 বছর আগে না, এই যে এই কথা কেন বলেন গোল শেষ? গোল কেন শেষ হবে? গোল কেন শেষ হবে? মাত্র আপনাদের শুরু। দেখেন, আপনাদের ক্যারিয়ারের মাত্র শুরু, ইউনিভার্সিটি লাইফে মাত্র আসছে, এখনই কেন গোল শেষ হবে? গোল শুরু হবে, ঠিক আছে? আপনার যেতে হবে। আপনি ইয়ে করেছেন, বেতন দিয়েছেন? আচ্ছা, এবার দেখেন যে আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে চাই এবং বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কি কি ইনিশিয়েটিভ নিতে হবে। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তো প্রথমে অবশ্যই ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা এখন যে পর্যায়ে আছি, আমরা কি তার থেকে ভালো হতে চাই না? আমাদের রাস্তাঘাট এখন যে পর্যায়ে আছে, ইনফ্রাস্ট্রাকচার যেরকম আছে, একটা সময় এরকম ছিল না, এখন এরকম আছে, আমরা এর চাইতে আরো ভালো কিছু চাই, তাই তো? তাহলে আমাদের ইনিশিয়েটিভ গুলো কি কি? তার জন্য দেখেন, প্রথমটা হচ্ছে মিটিং বেসিক নিডস। আপনার যদি বেসিক নিড ফুলফিল না হয়, আপনার পেটে যদি ভাত না থাকে, আপনি ডেভেলপমেন্ট দিয়ে কি করবেন? বুঝতে পেরেছেন? আপনার প্রতিদিনের খরচটা যদি আপনি ঠিকভাবে নির্বাহ করতে না পারেন, আপনি ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে না পারেন, তাহলে আপনার সেই ডেভেলপমেন্ট দিয়ে আপনি কি করবেন? আপনার কাছে সেটা কি যুক্তিসঙ্গত মনে হবে? হবে না। তার জন্য প্রথমে কি করতে হবে? আপনার মিটিং বেসিক নিডস। প্রত্যেকটা মানুষের বেসিক নিডকে আগে ফুলফিল করতে হবে। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই জিনিসগুলো ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা এটা আগে দেখে নির্ধারণ করে তারপরে হচ্ছে আপনার ইকোনমিক প্ল্যানিং এর দিকে যেতে হবে। সেকেন্ড হচ্ছে পপুলেশন এন্ড লেবার ফোর্সেস। আমাদের দেশের পপুলেশনের দিকে একটু তাকান আর অন্যান্য কান্ট্রির পপুলেশনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আমাদের চেঞ্জটা কোথায়, ডিফারেন্সটা কোথায়। আমাদের পপুলেশনটা আমাদের সবার আগে ঠিক করতে হবে যে আমাদের এই পপুলেশনের ক্ষেত্রে আমাদের কোন ইকোনমিক প্ল্যানিং দরকার, এবং আমাদের যে লেবার ফোর্সেস গুলো তাদেরকে উন্নয়ন করতে হবে। আমাদের লেবার ফোর্সের মধ্যে বেশিরভাগই হচ্ছে আনস্কিলড, বেশিরভাগই কি আনস্কিলড লেবার। তাদের স্কিল গুলো ডেভেলপ করতে হবে। তাদের যেটাকে বলা হয় সফট স্কিল, এই সফট স্কিল এখন সবচেয়ে বেশি দরকার। আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কাজের জন্য আমরা বাইরে থেকে ইঞ্জিনিয়ার কেন নিয়ে আসি? আমাদের দেশে কি ইঞ্জিনিয়ার নাই? অবভিয়াসলি আছে, আবার তাদের মধ্যে ল্যাকিংসও আছে। সো তাদের মধ্যে যাতে ল্যাকিংস না থাকে তাদেরকে ট্রেন আপ করতে হবে। ট্রেন আপ করে তাদেরকে আমাদের উপযুক্ত করতে হবে, তাহলে কিন্তু আমাদের খরচও কমবে, আমাদের কাজও ভালো হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন অ্যালিভিয়েশন অফ পভার্টি। ওই যে বললাম যে আপনার পেটে যদি ভাত না থাকে, সেই উন্নয়ন করে কোনো লাভ নেই। সো আগে সবার পেটের ভাত আছে, সে ঠিকভাবে চলতে পারতেছে, তার দৈনন্দিন জীবনযাপন নির্বাহ করা সহজ হচ্ছে, এটা নিশ্চিত করার পরে আপনাকে কি ইকোনমিক প্ল্যানিং এ হাত দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কথা হচ্ছে মনে হয় পিছনে।
হেলথ কেয়ার, এডুকেশন, ইন্ডাস্ট্রি। একটা দেশের হেলথ কেয়ার সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে জনগণ অসুস্থ হয়ে যাবে। যে পরিমাণ ধুলাবালি বাইরে, এই ধুলাবালি খেয়ে খেয়ে মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যায়। সো আপনাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে সাথে হেলথ কেয়ার সিস্টেম ডেভেলপ করতে হবে, ওই পরিবেশ দিতে হবে মানুষকে। আপনি ধরেন মেডিকেল গুলো ডেভেলপ করা শুরু করলেন, বাট আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলেন না, তাহলে হবে? ধরেন অনেকগুলো টিবির জন্য হসপিটাল করে রাখছেন, যক্ষার জন্য হসপিটাল করে রাখছেন, কিন্তু রাস্তাঘাটে দেখবেন ধুলাবালিতে আপনি দাঁড়াতে পারছেন না, আপনি ধুলা খেয়ে খেয়ে রাস্তায় নামছেন। সো ওই রোগটা তখন কার হবে? আমাদেরই হবে। সো আমাদের এটাকে প্রতিরোধ করার জন্য কি কি দরকার সেগুলো আগে করতে হবে। এরপর দেখেন ইন্ডাস্ট্রি, এনার্জি সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হাউজিং, এনভায়রনমেন্ট, ওয়াটার রিসোর্সেস। আচ্ছা, আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের রিসোর্স গুলো অনেক কম। এখন দেখবেন এই এলাকার মধ্যেই অনেক বাসাতে পানি ওঠে না, মানে ইয়ে থেকে পাম্প দিয়ে যে পানি তোলে সেই পানিটা আসে না, কারণ আমাদের পানির লেয়ার অনেক কমে গিয়েছে। আগে আপনারা অল্প কিছু পরিমাণে নিচে গেলে পানি পাওয়া যেত, এখন আপনারা অনেক নিচে যাওয়ার পরেও পানি পাওয়া যায় না। ইভেন দেখবেন যে ঝিনাইদা, তারপরে চুয়াডাঙ্গা, মাগুরা, এইদিকে শুকনার সিজনে তারা খাওয়ার পানিটা পায় না, টিউবওয়েলে পানি ওঠে না। তো এটা কেন? এটার জন্য দায়ী কারা? সরকার। এটার জন্য দায়ী আমরা, আপনারা, আমরা সবাই, আমরা সবাই এর জন্য দায়ী। আমাদের প্রকৃতিকে ধ্বংস করার জন্য আমরাই যথেষ্ট, আমাদের এই সুন্দর প্রকৃতিকে ধ্বংস করার জন্য আমরা নিজেরাই যথেষ্ট। ঠিক আছে? উনি তো আমাদের সব টাকা নিয়ে গেছে। নিজেদের দায় কখনো নিজেরা এড়ানো যায় না। ঠিক আছে? আমরা যখন অন্য কারো দিকে আঙুল তুলি, 4টা আঙুল আমার দিকে থাকে। সো এই পরিবেশকে ধ্বংস করার জন্য আমরা মানুষেরাই যথেষ্ট। ঠিক আছে? সো আমাদেরকে একটু সচেতন হতে হবে যাতে আমাদের পরিবেশের যে রিসোর্স গুলো সেগুলো আমরা ধরে রাখতে পারি। এই যে দেখেন পানির লেয়ার যেভাবে করে কমে যাচ্ছে, একটা সময় যদি আপনারা মিনারেল ওয়াটার না পান, ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে করবেন? ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আপনাদের আপনার মিনারেল ওয়াটার দরকার। সো মিনারেল ওয়াটার যদি কমে যায়, আপনারা ইকোনমিক প্ল্যানিং কিভাবে করবেন? পারবেন? এটা কিভাবে চেঞ্জ করা যাবে? এটা চেঞ্জ করা যাবে আমাদের বিহেভিয়ার, আমাদের হচ্ছে অভ্যাস, সচেতনতা, এগুলো থেকে। পানি কি ইউজ করব না? পানি ইউজ করবে, পানি তো আপনি ইউজ করবেন না, কিন্তু অযথা আপনি খরচ না করেন। আজকে আমাদের কাছে মনে হচ্ছে কি, দেখেন আমরা খুব বেশি পরিমাণে কাপড় চোপড় ধুয়ে আমরা পানিটা ধরে নষ্ট করে ফেলছি, কিন্তু ঠিক যখন আমরা পানিটা না পাই তখন আমরা বুঝতে পারি এই পানির ক্রাইসিসটা। এই যে দেখেন বন্যা দুর্গত যে এলাকাগুলো, একটু কথা শুনতে হবে। দেখেন যদি কারো ভালো না লাগে আপনাদের সম্পূর্ণ এখতিয়ার আছে, বাইরে বের হয়ে যেতে পারে, আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হবে, অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো বদার হওয়ার প্রয়োজন নেই। যাদের ভালো না লাগবে তারা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? বাট থাকলে একটু আমার কথা শুনতে হবে, একটু কষ্ট করতে হবে, এই 1.5 ঘন্টা আমাকে একটু সহ্য করতে হবে, এইটুকু। ঠিক আছে? আচ্ছা, কিভাবে আমরা এটা করতে পারি? আমরা যখন পানিটা ইউজ করি তখন যদি একটু বুঝে শুনে খরচ করি তাহলে কি হবে? আজকে দেখেন বন্যা দুর্গত যারা এলাকায় আছে তারা পানি সামনে পেয়েও খেতে পারতেছে না। কেন? কারণ ওটা খাওয়ার পানি না, তারা খাওয়ার পানি পাচ্ছে না। আপনি যখন এটা ক্রাইসিসে পড়বেন তখন বুঝবেন। আপনি যখন চুলার গ্যাস এভাবে করে চাবিটা ওপেন করার পরেও পাচ্ছেন না, আপনার সিলিন্ডার ইউজ করতে হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে গ্যাসের ক্রাইসিসটা আসলে কি। এই জিনিসটা আমাদের প্রবলেম। ঠিক আছে? শুধু আপনাদের না, এই এলাকায় আপনি, আমি তো যাত্রাবাড়ি থাকি, যাত্রাবাড়িতে আমাদের কলোনিতে আমি এটার প্রবলেম পাইনি, কিন্তু এই এলাকাতে আছে। ইভেন আমি ভেবেছিলাম যে সরকারি কলোনিগুলোতে হয়তো গ্যাসের প্রবলেম হয় না, বাট আমি এখানে দেখলাম হয়। সো এই যে গ্যাসের ক্রাইসিস, আপনি এই যে নতুন বাজার, বনানী, যে কোনো এলাকায় আপনি হচ্ছে গিয়ে বাসার জন্য সার্চ করেন, প্রথমেই আপনাকে বলবো যে গ্যাস নেই, লাইনে গ্যাস নাই, এবং হচ্ছে আপনার সিলিন্ডার ইউজ করতে হবে। এই যে দেখেন সিলিন্ডার কি পরিমাণে বিপজ্জনক। একটা বাসায় একটা সিলিন্ডার থাকা মানে একটা বোম। ঠিক আছে? আপনি একটা মৃত্যুপুরীর মধ্যে বসবাস করতেছেন, বাট কি করবেন? আপনার তো বাঁচতে হবে, আপনার তো খেতে হবে, সেজন্য আপনাকে সিলিন্ডার ইউজ করতে হচ্ছে। বাট দেখেন ঢাকা শহরে যতগুলো দুর্ঘটনা এই পর্যন্ত অগ্নি দুর্ঘটনা হয়েছে, তার 99.5% হচ্ছে সিলিন্ডার। এবং যে বিল্ডিং গুলোতে হচ্ছে, দেখবেন যে কোনো একটা ফ্লোরে রেস্টুরেন্ট দিয়ে রাখছে, সেই রেস্টুরেন্ট থেকেই এই দুর্ঘটনা ঘটছে। বেশিরভাগ সময় এটাই হয়। কিছুদিন আগেই এই যে আপনার কোথায় ধানমন্ডি যে ঘটনাটা ঘটলো, বেলি রোড। সো এগুলো আমাদেরই কাজের ফসল আমরা পাচ্ছি।
তো ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন আর যে ডেভেলপমেন্টই বলেন না কেন তার জন্য আমাদের সচেতন হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার যে এই ব্যাপারটা এখানে বলেছে যে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট করার জন্য ইনিশিয়েটিভ গুলো কি কি, মানে আমাদের কোন কোন কাজগুলো করার পরে ইকোনমিক ডেভেলপমেন্টে আসা উচিত। এটাই বুঝিয়েছে যে আপনাকে প্রথমে আপনার জীবন জীবিকা ঠিকভাবে চালাতে পারেন, জনগণ পারছে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে, দেন আপনাকে ডেভেলপমেন্টের প্রসেসে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মোটামুটি দেখেন যতটুকু পড়িয়েছি চলবে, এগুলো দরকার নেই, ঠিক আছে? এখানে তাহলে আপনাদের কি কি করলাম দেখেন, মনে হয় 3টা টপিক, একটু চেক করেন। প্রথমে পড়িয়েছি ইকোনমিক প্ল্যানিং কাকে বলে, হোয়াট ইজ ইকোনমিক প্ল্যানিং। এরপরে পড়িয়েছি ইম্পর্টেন্স, একটু মার্ক করেন, একটু মার্ক করেন। What is economic planning? Importance of economic planning, types of economic planning, আর এর মাঝখানে একটা জিনিস পড়িয়েছি, types of economic system, types of economic system, আর একটা জিনিস পড়িয়েছি যে ইকোনমিক ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভ, ইকোনমিক ডেভেলপমেন্ট করার জন্য কি কি ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন। এই চ্যাপ্টারে এগুলোই যথেষ্ট, এর চেয়ে বেশি পড়ার প্রয়োজন, ঠিক আছে? ভিডিও অফ করে দেন।